ধরুন ৩ জনের পরিবার আপনার। এই তো মাসখানেক আগেও ৩০০ টাকায় কাঁচা সবজির বাজার নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। এখন সমপরিমাণ পণ্য কিনতে কমপক্ষে ৬০০ টাকা খসাতে হচ্ছে পকেট থেকে। প্রায় কোনো সবজি ৮০ টাকার নিচে মিলছে না, নাগালে শুধু পেঁপে, আলু আর পাঙাশ মাছ। ফলে পকেটের হাত ক্রমশ উঠছে মাথায়, কপালে চিন্তার ভাঁজ। সমাধানের আশা করাই এখন দুরাশা মাত্র। বাজার চড়া, তাই ক্রেতার উপস্থিতি খানিকটা কম। মৌসুমী সবজি পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজিতে, আর অসময়ের সবজির দাম আকাশ ছোঁয়া। অন্যান্য সপ্তাহ তুলনায় কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বাড়ছে। যেমন আমরা হলো পটল গত সপ্তাহে ছিল ৫০ টাকা, এখন ৮০ টাকা বিক্রি করতেছি, কেজিতে ৩০ টাকা বাড়তি। ভেন্ডি ছিল ৬০ টাকা, এখন ভেন্ডি ১০০ টাকা কেজি, ৪০ টাকা বাড়তি। দুন্দুল ছিল ৬০ টাকা, এখন দুন্দুল ১০০ টাকা কেজি। আনসিজন জিনিস এগুলো আর দাম বেশি। সিম ৩০০ টাকা কেজি, টমেটো ১৬০ টাকা কেজি, তারপরে আপনার চায়না গাজরগুলা আপনার ১৪০ টাকা কেজি। বাজারে কেবল সবজির দামই চড়া নয়, অসহনীয় দাম বৃদ্ধির তালিকায় মসুর ডাল, পেঁয়াজ, রসুন, আদাও। ৩ থেকে ৪ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, মসুরের ডাল কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। উপর লেভেল লোকেরা যদি তদারকি করে বা বিভিন্ন জায়গাতে যদি ফোর্স নেওয়া যদি খোঁজ খবর নেয়, এমন থাকবে না। আমার মনে হয় কেউ এমন বোঝা যাচ্ছে মজুত করে রাখতেছে, এজন্য বেশি দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিম, ডজনে দাম বেড়েছে 10 টাকা। কেন দাম বাড়ছে এটা তো আর আমি বলতে পারি না, আমি খুচরা ব্যবসায়ী। যারা বড় বড় পাইকাররা আছে মূলত ওরা বলতে পারবো যে কেন ডিমের দামটা বাড়তেছে। মাছের দাম কেবল কম পাঙ্গাসেরই, সব ধরনের মাছই কেজিতে ৪০০ টাকার উপরে। মাছের বাজার চড়া, কে মাছই তো পাওয়া যাচ্ছে না। বর্ষাকালে তো মাছ কম পাওয়া যাবে। মুরগির দামও বাড়ছে, মাছের দাম কিছু বাড়ছে, সবজির দামটা বেশি বাড়ছে। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে ব্রয়লার মুরগিও। কম তো আপনার ৬০ টাকা ছিল, ৬০-৬৫ এরকমই ছিল, একটু হয়ে গেছে হয়তো মালের ক্রাইসিস সাইজের, এই জন্য। নিত্যপণ্যের এমন হঠাৎ চড়া দামে বিপাকে পড়েছেন ক্রেতা। চাপ তো পড়বে, গরিব মানুষ না খেয়ে মরবে, সরকার পয়সা থাকুক। ব্যক্তির আয়ের উপরে তো তার ব্যয়টা নির্ভর করে। দেখা যায় হঠাৎ করে দাম বেড়ে গেলে সেটা আয়ের সঙ্গে সামঞ্জস্য হইতে অনেক কষ্ট হয়ে যায়। বাজার নিয়ে তো যার খাওয়ানো দরকার খাইবো, আর যার না খাওয়ানো দরকার খাইবো না, এই হলো অবস্থা, আর কিছু নাই। ক্রেতা বলছেন দাম সামাল দিতে পাতে খাবার কমাতে হচ্ছে মানুষকে। হঠাৎ করে নিত্যপণ্যের বাজার অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। এই দাম বৃদ্ধির পেছনে কারণ কি, এর অবশ্য যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না বিক্রেতারা। ক্রেতারা বলছেন বাজারে সরকারের সঠিক মনিটরিং দরকার। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, সেভাবে চলছে সবকিছু। পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান তিনি। বৈঠকের পর প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারকও সই হয় দুই দেশের মধ্যে। মঙ্গলবার সকালে পুত্রাজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেওয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক। এছাড়া দুই দেশের মধ্যে ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। জানান মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গারা আমাদের জন্য এখন বড় সংকট। যদিও মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি, তবে নিরাপদ প্রত্যাবাসনের অধিকার আছে তাদের। তাই এ সংকট সমাধানে এশিয়ান দেশগুলোর কাছে সহযোগিতা চাই আমরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুত। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার ঠিক করতে নির্বাচনের আয়োজন করব। আশা করি এর মাধ্যমে দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আমাদের সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার অংশ নেবেন একটি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে সম্পদের একটি বড় অংশ বিক্রির উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সম্পদ বিক্রির মাধ্যমে তার দায় দেনা পরিশোধ করা হবে। স্থানীয় সময় সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে। এসব কোম্পানির মাধ্যমে সে দেশে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হতো। লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন শহরে জাবেদের মালিকানাধীন আবাসিক ভবন রয়েছে এসব সম্পত্তির মধ্যে। বাংলাদেশে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ নিয়ে অনুসন্ধানের পথ ধরে অর্থ পাচারের অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যে তার বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে। টেলিগ্রাফ লিখেছে, বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট মিলিয়ে সেখানে তার 3 শতাধিক সম্পত্তির খোঁজ মিলেছে, যার বাজার মূল্য 17 কোটি পাউন্ড। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাবে বিএনপি। বাকি কোন কোন দলের সাথে জোট হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানের ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আরও জানান, জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সম্ভাবনা নেই। বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সেটা আমরা আগেও বলেছি। তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে, সেই জন্য আরও সময় আছে, সেটা অপেক্ষা করতে হবে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মানহানির মামলা করা হয়েছে। আদালত আবেদনটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 10 কোটি টাকার মানহানির মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে সার্জিস আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য রফিক উদ্দিন ও 2 ছেলে গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত 12:30টায় বড়হাতিয়া ইউনিয়নের কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বড়হাতি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন, তার ছেলে ফয়সাল ও মিশাল। রফিক উদ্দিন ও তার 2 ছেলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ইউপি সদস্য রফিক উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সিলেটে ব্যাপক লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর এলাকা। অভিযোগ, গেল কয়েকদিনের টানা লুটপাটে পর্যটন স্পটের 50% সাদা পাথর লুট হয়ে যায়। প্রকাশ্যে এমন লুটপাটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনাও। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযান চালায় প্রশাসন। পরিবেশ কর্মীদের অভিযোগ, গেল 1 বছরে শুধুমাত্র ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা, রেলওয়ে বাংকার ও আশপাশের এলাকা থেকে শত শত কোটি টাকার পাথর লুট হয়েছে। এমন পরিস্থিতিতে অন্যান্য দিনের তুলনায় কমে গেছে পর্যটকদের আনাগোনা। স্পটে এসে ক্ষতবিক্ষত অবস্থা দেখে হতাশা ব্যক্ত করেছেন অনেকেই। এদিকে লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। পুরো সৌন্দর্যটি নষ্ট হয়ে গেছে। যে সাদা পাথর যে সৌন্দর্য আছিল, এখন আর সৌন্দর্য একেবারেই নাই। আগের কোনো সৌন্দর্য এখন নাই, পাথর সব নিয়ে গেছে। এখন মানে পাথর, আগের কোনো পাথর নাই। তো লুটপাট হয়েছে, এক সাইড ধ্বংস হয়েছে, তা আমরা ব্যবসাও ধ্বংস, ফটোগ্রাফিটা এখন নিম্ন অঞ্চলে আছে। বিশ্ববিখ্যাত সফট সার্ভ আইসক্রিম ব্র্যান্ড কারভেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশে। সম্প্রতি ঢাকার রাস্তায় মানুষের পিঠে এলইডি স্ক্রিনে ভেসে উঠছে কারভেলের আগমন বার্তা। কারভেলের আইসক্রিম পাওয়া যাবে বনানী, বেলি রোড এবং উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মল অবস্থিত সিনাবন স্টোরগুলোতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট। আর কারভেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যান্ড এম্পাওয়ারের জেনারেল ম্যানেজার DL নারায়ণ। সিনাবন স্টোরগুলোতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বিশ্বের 35টি দেশে 400-র বেশি আউটলেটে জনপ্রিয়তা অর্জন করেছে এই ব্র্যান্ডটি। ওয়াশিংটন আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জননিরাপত্তা জোরদারে 800 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন এবং রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে পাশে নিয়ে তিনি এই ঘোষণা দেন। এ সময় ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ডিসি সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে, যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার। এদিকে ট্রাম্পের এমন উদ্যোগকে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা বলছেন সমালোচকরা। সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা প্রতিভাবান সাঁতারুদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে নৌবাহিনী প্রধান সাঁতারুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষকদের সাথে কথা বলেন। প্রশিক্ষণে মানোন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এই সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রথম ধাপে দেশের 15টি ভেন্যু থেকে 630 জন সাঁতারুকে বাছাই করা হয়েছিল। তো আমাদেরও একটা অ্যাডহক কমিটি কাজ করছে, কিন্তু আমরা এই কমিটিতে যারা আছি আমরা কেউ নিজেদেরকে অ্যাডহক কমিটির সদস্য হিসাবে বিবেচনা করছি না। পূর্ণাঙ্গ একটি কমিটি যেই দায়িত্ববোধ এবং যেই নিষ্ঠা আন্তরিকতার সাথে করে আমরা সেভাবেই করার চেষ্টা করছি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।